হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ। তো আজকে আমি তোমাদেরকে কয়েকটা টাইপের অঙ্ক তোমাদেরকে দেখাবো, বেশ কয়েকটা টাইপের এবং লেটেস্ট টাইপের অঙ্কের যে ট্রেন্ড, সাধারণভাবে কী ধরনের অঙ্কের ট্রেন্ড আসছে এবং এই 2024-এ বা 2025-এ কী ধরনের অঙ্ক আসতে পারে সেই ট্রেন্ড তোমাদেরকে দেখাবো। তার জন্য বেছে বেছে গতবারে জাস্ট কয়েক মাস আগে হয়ে যাওয়া এসএসসি এমটিএসে আসা বেশ কয়েকটা অঙ্ক আমি তোমাদেরকে দেখাবো। অবশ্যই সেটা শর্ট ট্রিক্সের মাধ্যমে কম সময়ে এই ধরনের অঙ্কগুলো কিভাবে করা যায় এবং সেই সঙ্গে জেনে নেব যে অঙ্কের ট্রেন্ড কী ধরনের আসতে চলেছে। যে এই 2024 সালে যে সমস্ত পরীক্ষাগুলো হবে এসএসসি বা পিএসসি বা 2025-এর প্রথমের দিকে যে সমস্ত পরীক্ষাগুলো আসতে চলেছে সেখানে কী টাইপের অঙ্ক আসতে চলেছে, কী ধরনের অঙ্কের ট্রেন্ড আসতে চলেছে সেটা তোমাদেরকে দেখাবো এবং সেই সঙ্গে সেই অঙ্কগুলো শর্ট ট্রিক্সের মাধ্যমে কীভাবে সলভ করা যায় সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো আমরা সরাসরি অঙ্কে চলে যাই। প্রথম যে অঙ্ক দেখো সেটা এসএসসি এমটিএসে আসা, প্রত্যেকটা অঙ্কই এসএসসি এমটিএসে আসা 2023 সালের গত বছরে। তো প্রথম যে অঙ্ক দেখো সেটা কি বলছে যে একটি সেন্টার টেবিল 13,440 টাকায় বিক্রি করলে শতকরা যা লাভ হয় 10,560 টাকায় বিক্রি করলে শতকরা তত লোকসান বা ক্ষতি হয়। 20% লাভের জন্য টেবিলটিকে কত টাকায় বিক্রি করতে হবে। অঙ্কের যে ট্রেন্ড দেখো, এসএসসি এমটিএসে আসা 2023 সালের অঙ্ক, এই ধরনের অঙ্ক এই 2024 সালে দাঁড়িয়ে বা 2025 সালে এই টাইপের অঙ্ক কিন্তু আসার সম্ভাবনা আছে। সুতরাং এই ধরনের অঙ্কগুলোকে আমরা কীভাবে কম সময়ে করব সেটা আমরা তোমাদেরকে দেখাবো। তো প্রথমে দেখো একটা জিনিস, প্রথম হচ্ছে কি না 13,040 টাকায় বিক্রি করছি। আমরা এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কিভাবে করব, যদি আমি ধরে নিই যে একটা টেবিলের কস্ট প্রাইস, সেটা কি বলছে না সরাসরি কস্ট প্রাইস না দিয়ে বলছে যে এত টাকায় বিক্রি করলে যা লাভ হবে, এত টাকায় বিক্রি করলে ঠিক তত ক্ষতি হবে। তো তার যদি 20% লাভে বিক্রি করতে চাই তাহলে কত হবে, বলে 20% লাভে বিক্রি করতে গেলে কত হবে, দাম কত হবে সেটা আমরা বলতে পারবো। তার আগে যদি জানতে পারি যে জিনিসটা বা ওই টেবিলটার ক্রয় মূল্য কত, তো ক্রয় মূল্য আমাকে প্রথমে বের করতে হবে। যেটা প্রথমে দিয়েছে বলছে 13,440 টাকা। যদি একটা টেবিলকে আমি 13,440 টাকায় যদি আমি বিক্রি করি তাহলে বলছে যতটা লাভ হচ্ছে, তার মানে এখানে কী হবে না প্রফিট হচ্ছে। ক্রয় মূল্য থেকে নিয়ে যাচ্ছি সেটা কত না 13,440 টাকায় বিক্রি করলে যতটা লাভ হবে ঠিক 10,560 টাকায় যদি আমি বিক্রি করি, 10,560 টাকায় যদি বিক্রি করি তাহলে কি হবে না ততটাই আমার কি হবে না ক্ষতি হবে। অঙ্কের ক্ষেত্রে যা সেইটুকুই বলেছে যে 13,440 টাকায় বিক্রি করলে যে পরিমাণ লাভ হবে ওই টেবিলটাকে যদি 10,560 টাকায় বিক্রি করলি তাহলে সেই পরিমাণ কি হবে না লোকসান হবে বা ক্ষতি হবে। তাহলে প্রথমে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা কস্ট প্রাইস বা সিপি আমরা কি করে বের করব, খুব সহজভাবে দুটো যে ফিগার আছে বা যে দুটো অ্যামাউন্ট আছে দুটোকে যোগ করে সেফ 2 দিয়ে ভাগ করব, তাহলে আমাদের ক্রয় মূল্য বেরিয়ে যাবে। তো এক্ষেত্রে কত হবে, দুটো ফিগার বলতে কত 13,440 প্লাস এখানে কত আছে না 10,560, এটাকে আমরা কি করব না 2 দিয়ে ভাগ করব, তাহলে কত হয়ে যাবে 13×10=23 আর 440 আর 560 মানে 1, তার মানে 24,000 ডিভাইডেড বাই কত হচ্ছে 2, তার মানে আমাদের ক্রয় মূল্য বেরিয়ে গেল কত না 12,000 টাকা। ঠিক আছে, তো এবারে ক্রয় মূল্য যখন বেরিয়ে গেছে তাহলে এক্ষেত্রে বিক্রয় মূল্য বের করতে আমাদের কোনো অসুবিধা নেই। তার কারণ এই যে 12,000 টাকা, এই 12,000 টাকা হচ্ছে কত না 100% ক্রয় মূল্য কি 100%-এর দাম, তাহলে আমাদের বিক্রি করতে হবে কত না 120% বিক্রি করতে হবে, যেহেতু 20% লাভ রাখতে হবে। তাহলে 100 টাকাটা কত না 120 টাকায় বিক্রি করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা খুব সহজভাবে করে ফেলবো। এখানে কত এসে দেখো দুটো শূন্য কাটছি, তাহলে 12 আর 12 কত হয়ে যাবে না 144, আর এখানে একটা শূন্য এখানে একটা শূন্য, তো সেক্ষেত্রে আমাদের কত হয়ে যাবে না 14,400 টাকা হচ্ছে বিক্রয় মূল্য হবে, যেখানে কি থাকবে না 20% লাভ থাকবে। তাহলে অঙ্ক দেখো, অঙ্কের ট্রেন্ড জাস্ট এভাবে এই ধরনের অঙ্ক আসতে পারে। সেটা হচ্ছে কি যে একটা জিনিস সরাসরি ক্রয় মূল্য না বলে বলবে যে 13,440 টাকায় বিক্রি করলে যা লাভ হবে 10,560 টাকায় বিক্রি করলে ঠিক ততটাই ক্ষতি হবে। ঠিক আছে, তাহলে প্রথমে আমাকে বের করতে হবে কস্ট প্রাইস। সেটা হচ্ছে কি যে দুটো ফিগার থাকবে তাকে যোগ করে 2 দিয়ে ভাগ করব, তাহলে যেটা বেরোবে সেটা হচ্ছে কি ক্রয় মূল্য বা সিপি। এবার তারপরে যে প্রশ্ন করুক না কেন সেটা বের করতে পারবো। যেমন এই প্রশ্নের ক্ষেত্রে বলেছে যে যদি 20% লাভের জন্য কত দামে টেবিলটাকে বিক্রি করতে হবে, তো তার যদি 100% বা ক্রয় মূল্য যদি 12,000 টাকা হয়, 12,000 টাকা মানে কি ক্রয় মূল্য মানে 100%-এর দাম,
তাহলে আমরা যদি 20% লাভ পেতে চাই তাহলে 100 টাকাটাকে কী করতে হবে, 120% বিক্রি করতে হবে বা 120 টাকায় বিক্রি করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমাদের বিক্রয় মূল্য কত হয়ে যাচ্ছে না 14,400 টাকা। এবারের অঙ্ক দেখো, এবারের অঙ্ক এই গত বছরে 2023 সালের এসএসসি এমটিএসে আসা অঙ্কটা কি বলছে যে 11,000 টাকার 11% হারে 2 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য কত। পরিচিত অঙ্ক, কিন্তু এই অঙ্ক এসেছে জাস্ট কয়েক মাস আগে এসএসসি এমটিএসে, সুতরাং এই ধরনের অঙ্ক আসতে পারে। এখন ব্যাপার হচ্ছে যে এই ধরনের অঙ্ক যেটাই আসুক না কেন, যে অঙ্কই আসুক না কেন, আমরা কি কম সময়ে কিভাবে সঠিক উত্তর আমরা দিতে পারবো সেটাই হবে আমাদের উদ্দেশ্য বা লক্ষ্য। তাহলে এটার ক্ষেত্রে কি দিয়েছে যে 11,000 টাকার কি দিয়েছে 11% হারে 2 বছরে চক্রবৃদ্ধি এবং সরল সুদের পার্থক্য কত। এটা একাধিক উপায়ে করা যায়। তো তোমাদের আজকে দুটো পদ্ধতি তোমাদেরকে দেখাবো, একটা হচ্ছে সাকসেসিভ মেথডে করাবো আর একটা হচ্ছে ডিফারেন্স ওয়েতে দেখাবো। তো দুটোর ক্ষেত্রে তোমাদেরকে যেটা সহজ মনে হবে তোমরা সেই পদ্ধতিতে করবে, তাহলে হয়ে যাবে। তো সাকসেসিভ পদ্ধতিটা কি না, একটা জিনিস দেখো যে 11,000 টাকা, এখানে যেটা আসল বা মূলধন কত সেটা হচ্ছে 11,000 টাকা, আর রেট অফ ইন্টারেস্ট কত 11% এবং টাইম কত দিয়েছে না 2 ইয়ার্স। তাহলে এক্ষেত্রে দেখো যে দুটোর ক্ষেত্রে পার্থক্য বলেছে। যদি আমি বলি যে এখানে তোমার কী আছে না সিম্পল ইন্টারেস্ট কত হবে না, সিম্পল ইন্টারেস্ট যেটা হবে সেটা হচ্ছে কত, যদি 11% 2 বছরে তাহলে 11 গুণিতক 2, তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না 22 হয়ে যাবে। আর যদি আমরা বলি কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে না, কম্পাউন্ড ইন্টারেস্ট যদি আমরা বের করি তাহলে সেক্ষেত্রে আমাদের কী হয়ে যাবে না দুটোর পার্থক্য আমরা বের করতে পারো। কম্পাউন্ড ইন্টারেস্ট কীভাবে হবে সেটা হচ্ছে সাকসেসিভ মেথডে। যারা জানো না তারা একটুখানি দেখে নাও, আর যারা আগের ভিডিও দেখেছো তাদের তো জানা আছে। সাকসেসিভ মেথডে কীভাবে আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট বের করব সেটা হচ্ছে কি যে 11% 2 বছরে, তাহলে কি করব না 11 আমরা দুবার লিখব, দুটো 11%, ঠিক আছে না, এবং 2 বছরের জন্য প্রথমে আমরা কি করব না, প্রথমে দুটোকে আমরা গুণ করব। 11 এবং 11 গুণ করলে কত হয়ে যাবে না 121। প্রথমে গুণ করব এবং তারপরে আমরা কি করব দুটোকে আমরা যোগ করব। 11 আর 11 যোগ করলে কত হবে না 22 হবে। এই দুটোর ক্ষেত্রে প্রথম যে দুটো সেটাকে বাদ দিয়ে আমরা কি করব, এই একটাকে আমরা 22-এর সঙ্গে যোগ করব। তাহলে 22 আর 1 কত হয়ে যাবে না 23 টাকা 21 পয়সা হচ্ছে কত না কম্পাউন্ড ইন্টারেস্ট। এখানে যেটা সিম্পল ইন্টারেস্ট বেরিয়েছিল সেটা হচ্ছে কত 22 টাকা, আর এটা বেরিয়ে গেল কত না 23 টাকা 21 পয়সা। ডিফারেন্স কত না 1 টাকা 21 পয়সা। ঠিক আছে, তাহলে আরেকবার বলে নিই সাকসেসিভ মেথড। সিম্পল ইন্টারেস্ট তো ঠিকই আছে, 11% 2 বছরের মানে কত 11 গুণিতক 2 তো 22, ঠিক আছে। আর কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে আমরা সাকসেসিভ মেথড কী করছি না 11% 2 বছরে মানে 11 দুবার লিখবো। প্রথমটার ক্ষেত্রে গুণ করব, 11 11 121 লিখলাম, আর তারপরে কি করব দুটোকে আমরা কি করবে দেবো না যোগ করে দেবো, 11 11 22। তো প্রথম দুটো সংখ্যা বাদ দিয়ে এই একটাকে আমরা বাঁদিকে ফিগারের সঙ্গে যোগ করব, তাহলে কত হচ্ছে না 22 আর 1 23 টাকা 21 পয়সা। তাহলে 23 টাকা 21 পয়সা, আর এখানে কত হচ্ছে না 22 টাকা। তাহলে সেক্ষেত্রে কত হয়ে গেল না 1 টাকা 21 পয়সা হচ্ছে কত না যখন 100 টাকা হবে। তাহলে এই যে 1 টাকা 21 পয়সা সেটা কখন না যখন আমরা 100 টাকা হিসেবে ধরছি, ঠিক আছে। তাহলে 100 টাকা হিসাবে যখন ধরছি তখন কত হচ্ছে না 1 টাকা 21 পয়সা। তাহলে 1 টাকা 21 পয়সা যখন কত না 100 টাকার উপরে, আর আমাদের এখানে আসল বা প্রিন্সিপাল কত না 11,000, তাহলে 11,000 টাকায় কত হবে সেটা আমরা সহজে বের করতে পারবো। এখানে শূন্য তুলে দিলাম, তার মানে এক্ষেত্রে নিচে কত হয়ে যাবে, নিচে 100 হয়ে যাবে। এখানে 1 2 3টে শূন্য কাটছি, এখানে 3টে শূন্য কাটছি। এবার এখানে কত হয়ে যাচ্ছে না এখানে যেটা হলো 121 আর 11, তার মানে 11 হচ্ছে কিউব। তো 11 কিউব কত না 1 3 3 1 ডিভাইডেড বাই 10, তার মানে সেক্ষেত্রে কত হয়ে যাবে না 133 টাকা 10 পয়সা হচ্ছে কত না আমাদের উত্তর। তাহলে এখানে দেখো যে প্রথম যেটা অঙ্কের ক্ষেত্রে দেখালাম সেটা হচ্ছে সাকসেসিভ মেথডে, যে সিম্পল ইন্টারেস্ট 11 দিয়ে 22, যদি 100 টাকা হয় তাহলে 11 দিয়ে 22 টাকা হবে 2 বছরে। আর কম্পাউন্ড ইন্টারেস্ট আমরা কীভাবে বের করব সাকসেসিভ মেথডে, 11 11 দুবার লিখলাম, প্রথমে দুটোর ক্ষেত্রে গুণ করব 121, পরে দুটোর ক্ষেত্রে আমরা যোগ করব। ডান দিকে দুটো সংখ্যা বাদ দিয়ে যেটা থাকবে সেটা বাঁ দিকে ফিগারের সঙ্গে যোগ করব, তাহলে 22 আর 1 23 টাকা 21 পয়সা হচ্ছে সিআই হবে। দুটোর ক্ষেত্রে পার্থক্য কত 1 টাকা 21, যখন আসল কত না 100 টাকা, কিন্তু এখানে আসল কত দিয়েছে 11,000 টাকা। তাহলে 11,000 টাকায় কত হবে ডিফারেন্স না 133 টাকা 10 পয়সা। এটা গেল আমাদের কি না এটা হচ্ছে সাকসেসিভ মেথডে। আর আমরা জাস্ট কয়েকদিন আগে আমি তোমাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম এই কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্টের ডিফারেন্সের উপরে, সেটার জন্য সরাসরি আমরা করতে পারবো। সেটা হচ্ছে কি যে ডিফারেন্স যেটা হবে সেটা কিভাবে হবে না, যে প্রিন্সিপাল থাকবে সেই প্রিন্সিপালের সঙ্গে কি হবে না রেটের যে স্কোয়ার, রেটের স্কোয়ার করব, নিচে 100 দেবো এবং পার্সেন্টেজ করব, তাহলে সরাসরি আমাদের অঙ্ক হয়ে যাবে। কিছুদিন আগে আমার এই ভিডিও গেছে, তাহলে এটা করলে কি হয়ে যাবে, এখানে প্রিন্সিপাল কত না প্রিন্সিপাল হচ্ছে 11,000,
11,000 এবং রেট বলতে কত না এখানে 11%, তাহলে 11 স্কোয়ার মানে কি 11 গুণিতক 11, আর নিচে 100 হবে এবং এই পার্সেন্টেজের জন্য আবার নিচে কী হয়ে যাবে 100 হয়ে যাবে। এটাকে আমরা করব 1 2 3, এখানে 1 2 3, এখানে 11 গুণিতক 11 গুণিতক 11, তার মানে কী হচ্ছে না 11 কিউব। তো 11 কিউব কত হবে 1331 ডিভাইডেড বাই 10, তো সেক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে যাবে না 133 টাকা 10 পয়সা, যেটা আমাদের এখানে উত্তর হয়েছিল যখন আমরা কম্পাউন্ড ইন্টারেস্টকে সাকসেসিভ মেথডে করেছিলাম। যাদের ক্ষেত্রে এই সাকসেসিভ মেথড মনে রাখা কঠিন মনে হবে বা সময় লাগবে মনে হবে, তারা চাইলে এই পদ্ধতিতে তোমরা সরাসরি করতে হবে, তাহলে সেক্ষেত্রে আমাদের সাকসেসিভ মেথড আর মনে রাখার কোনো প্রয়োজন পড়বে না। তো সেক্ষেত্রে ডিফারেন্সটা কী না যে প্রিন্সিপাল থাকবে, যে সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্টের ডিফারেন্স সেটা হচ্ছে কি না যে প্রিন্সিপাল থাকবে সেটার সঙ্গে কি করব না যে রেট থাকবে তার বর্গের সঙ্গে 100 দিয়ে ভাগ করে তার যে পার্সেন্টেজ হবে সেটাই হয়ে যাবে সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্টের মধ্যে ডিফারেন্স। সুতরাং এখানে যেটা ছিল পি মানে কি এখানে 11,000 টাকা, আর স্কোয়ার মানে রেটের স্কোয়ার 11 স্কোয়ার বাই 100 এবং পার্সেন্টেজের জন্য বাই 100, তো সেক্ষেত্রে সরাসরি আমাদের হয়ে গেল উত্তর কত 133 টাকা 10 পয়সা। এবং এর জন্য আমাদের কিন্তু আর ওই সাকসেসিভ মেথড মনে রাখার দরকার নেই। তো দুটো মেথড তোমাদেরকে দেখালাম, যেটা তোমাদের ক্ষেত্রে পছন্দ বা সুবিধাজনক তোমরা সেভাবেই করবে, তাহলে সেক্ষেত্রে উত্তর কিন্তু আমাদের সঠিক উত্তর বেরিয়ে আসবে। এবারে যে অঙ্ক দেখো, এবারে অঙ্কটা প্রথমে দেখে নিই আমরা। কি বলছে যে এক ব্যক্তি একটি দ্রব্য 4% ক্ষতিতে বিক্রি করে, যদি সে 1% লাভে দ্রব্যটি বিক্রি করে তাহলে 42.50 মানে 42 টাকা 50 পয়সা সে কী হচ্ছে না বেশি পায়। 18% লাভ পেতে গেলে দ্রব্যটিকে কত টাকায় বিক্রি করতে হবে। তাহলে এখানে দেখো একটা জিনিস দিয়েছে যে সেটা হচ্ছে কি যে প্রথমে বলেছে 4% ক্ষতিতে বিক্রি করে। 4% ক্ষতি যদি বিক্রি করে কোনো জিনিস, তার মানে কি 100 টাকাটা কত টাকায় বিক্রি করবে 96 টাকায় বিক্রি করবে। কিন্তু বলছে যদি 1% যদি সে লাভ পেতে চায় তাহলে সেক্ষেত্রে কী হবে না যদি লাভ রাখে তাহলে সেক্ষেত্রে কী হবে না 42 টাকা 50 পয়সা সে পাবে। তার মানে এই যে গ্যাপ সেটা কত না প্রথমে ছিল যে 4% কম, তার মানে 100 জায়গায় 96 আর এখন হচ্ছে 1% বেশি মানে 101। এই যে 101 এবং 96 এদের মধ্যে গ্যাপ কত না 5%। এই 5%-এর মান হচ্ছে কত না 42 টাকা 50, ঠিক আছে 42 টাকা 50 সেটা হচ্ছে কি না এই 5%-এর মান। তাহলে 5%-এর মান যদি হয় আমাদের বের করতে বলেছে সেটা হচ্ছে কত যে দ্রব্যটিকে যদি 18% লাভে বিক্রি করতে চায় তাহলে কত হবে। তাহলে 18% লাভ মানে কি যেখানে ক্রয় মূল্য 100 টাকা হবে বিক্রয় মূল্য সেক্ষেত্রে কত হবে 118 হবে। তাহলে 5%-এর মান যদি 42 টাকা 50 হয় তাহলে সেক্ষেত্রে 118%-এর মান কত হবে সেটাই বের করলে আমাদের এই অঙ্কের ক্ষেত্রে উত্তর বেরিয়ে আসবে। তো এখানে একটা জিনিস দেখো সেটা হচ্ছে কত এই পয়েন্টটাকে যদি আমরা তুলে দিই তাহলে সেক্ষেত্রে কত হবে নিচে 10 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো এখানে আমরা 5 দিয়ে কাটছি, 5 দিয়ে করলে কত হবে 8 আর এখানে কত হবে 5, এখানে যদি 5 দিয়ে কাটি 5 দিয়ে 10 আর এখানে কত হবে 17 হবে, আর এখানে যদি 2 দিয়ে কাটি তাহলে সেক্ষেত্রে কত হবে না 50 আর 59 হবে। তো এরপরে কত আছে না 9 7 63 3 হবে। উত্তরে যেগুলো আছে তার মধ্যে ডান দিকে 3 বলতে কত আছে না 1003 টাকা, তার মানে এক্ষেত্রে আমাদের উত্তর কত হবে না 1003 টাকা হবে। অঙ্ক খুবই ছোট কিন্তু অঙ্কটাকে জেনে ফেললে খুব সহজ হবে। সেটা হচ্ছে কি যে গ্যাপ যেটা রয়েছে গ্যাপটা কি যেমন হয় না আমি পাস করতে যে পাশের যে নাম্বার ছিল সেখান থেকে 4 নাম্বার কম পেয়েছি, আরেকটা বললো যে আমি আরেকটা বলছে যে আমি 5 থেকে 1 নাম্বার বেশি পেয়েছি, তো সেই দুটো ডিফারেন্স এখানে দিয়ে দিয়েছি। ঠিক তেমনি এখানে যে 4% লোকসান এর পরিবর্তে যদি 1% লাভ পেতে চায় তাহলে সেক্ষেত্রে কত তার জন্য কত বাজে 42 টাকা। তাহলে 4% ক্ষতি মানে 96%, আর 1% লাভ মানে কত না 101। তাহলে এই যে ডিফারেন্সটা যে 101 এবং 96 এই যে গ্যাপ যেটা আছে 5%, এই 5%-এর মান দেওয়া ছিল কত না 42 টাকা 50 পয়সা। তাহলে 5% যদি 42 টাকা 50 পয়সা হয় তাহলে 18% লাভে বিক্রি করতে গেলে কী করতে হবে 100 টাকাটা 118%-এ বিক্রি করতে হবে। তাহলে 5%-এর মান যদি 42 টাকা 50 হয় তাহলে 118%-এর মান কত হবে না 1003 টাকা। তার মানে এই অঙ্কের ক্ষেত্রে উত্তর কত হবে 1003 টাকা। এবারে যে এসএসসি এমটিএসসি একটা অঙ্ক সেটা দেখো যে গতিবেগ সংক্রান্ত যে চ্যাপ্টার রয়েছে তো সেটার থেকে নেওয়া। এখানে অঙ্কটাতে বলছে যে এক ব্যক্তি হেঁটে এক জায়গায় গিয়ে ফিরে আসতে 6 ঘন্টা সময় নেয়, যদি সে ঘোড়ায় করে যায় ও ফিরে তবে 2 ঘন্টা সময় সে বাঁচাতে পারে। পুরো যাতায়াতের পথ হচ্ছে 20 মাইল, গড় গতিবেগ কত হবে যদি সে হেঁটে যায় এবং ঘোড়ায় চড়ে ফেরে।
তাহলে এখানে একটা জিনিস দেখো যে আমাদের প্রশ্নে জানতে চেয়েছে সেটা হচ্ছে কি যে গড় গতিবেগ কোন ক্ষেত্রে বলছে না যে টোটাল যে ডিস্টেন্স রয়েছে বা দূরত্ব রয়েছে, যাচ্ছে হেঁটে যাচ্ছে এবং ফিরছে কোথায় না ঘোড়ায় ফিরছে, তাহলে সেটার ক্ষেত্রে গড় গতিবেগ কত হবে সেটা আমাকে প্রশ্নে জানতে চেয়েছে। তো এখানে প্রথমে যেটা দিয়েছে সেটা হচ্ছে কি যে হেঁটে যাচ্ছে এবং ফিরে আসছে, একটা যে ডিস্টেন্স আছে এই ডিস্টেন্সটার ক্ষেত্রে কি হচ্ছে, প্রথমে হেঁটে যাচ্ছে এবং পরে আবার কি আসছে না হেঁটে ফিরে আসছে, দুটোই হাঁটা হচ্ছে। ওয়াকিং যদি আমরা ধরে নিই তাহলে কি হচ্ছে না W প্লাস W, এটার ক্ষেত্রে টোটাল কত সময় লাগছে না বলছে 6 ঘন্টায় যাচ্ছে, মানে এই 6 ঘন্টার মধ্যে হেঁটে যাচ্ছে আবার হেঁটে ফিরে আসছে, টোটাল সময় আমার কত লেগেছে না 6 ঘন্টা লেগেছে। ঠিক আছে, মানে আপ ডাউন আর কি। তাহলে শুধু যদি একটা পিঠে যায় যে শুধু হেঁটে যাচ্ছে বা শুধু হেঁটে ফিরছে, তাহলে সেক্ষেত্রে কত সময় লাগবে না 6কে 2 দিয়ে ভাগ করব এবং সেক্ষেত্রে কত সময় লাগবে না সে 3 ঘন্টা লাগবে। কিন্তু পরের স্টেটমেন্টের ক্ষেত্রে বলছে সেটা হচ্ছে কি যে সে যদি ঘোড়ায় যায় এবং ঘোড়ায় করে ফিরে আসে তাহলে সেক্ষেত্রে 2 ঘন্টা বাঁচাতে পারে। তাহলে ঘোড়ায় করে যাচ্ছে এবং ঘোড়ায় করে কি করছে না ফিরে আসছে, এর জন্য কি হচ্ছে না কত সময় লাগছে সরাসরি না বলে বলছে যে আগের থেকে 2 ঘন্টা বাঁচাতে পারছে। আগের থেকে 2 ঘন্টা আগে কত সময় লাগতো না হেঁটে যাচ্ছে আর হেঁটে ফিরে আসছে 6 ঘন্টা লাগতো, তো সে 6 থেকে 2 ঘন্টা বাঁচাতে পারছে, তার মানে সেক্ষেত্রে সময় কত লাগছে না 4 ঘন্টা সময় লাগছে। তার মানে যদি লোকটি ঘোড়ায় করে যায় এবং ঘোড়ায় করে ফিরে আসে তাহলে সেক্ষেত্রে তার সময় কত লাগবে না 4 ঘন্টা সময় লাগবে। তাহলে শুধু যদি ঘোড়ায় করে যায় বা ঘোড়ায় করে ফিরে আসে তাহলে সেক্ষেত্রে তার সময় কত লাগবে, তাকে 2 দিয়ে ভাগ করে দেবো, তো সেক্ষেত্রে সময় কত লাগবে না স্রেফ 2 ঘন্টা সময় লাগবে। তাহলে এক্ষেত্রে আমরা দেখে পেলাম সেটা হচ্ছে কি যে একবার যদি ঘোড়ায় মানে হেঁটে যায় বা শুধু হেঁটে ফিরে আসে কত সময় লাগবে 3 ঘন্টা, আর যদি ঘোড়ায় করে যায় বা ঘোড়ায় করে শুধু একবার ফিরে আসে তাহলে সেক্ষেত্রে সময় লাগবে কত না সেফ কত বলেছে না 2 ঘন্টা। তাহলে আমাকে প্রশ্নে জানতে চেয়েছে যে গড় গতিবেগ কত বা এভারেজ যে এভারেজ স্পিড মানে কি আমরা জানি টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই কত না টাইম, টোটাল দূরত্ব যেটা অতিক্রম করছে সেইটা তাকে আমরা টোটাল সময় দিয়ে আমরা ভাগ করে দেবো, তাহলে আমাদের গড় গতিবেগ বেরিয়ে আসবে। তো এক্ষেত্রে টোটাল দূরত্ব কত না এখানে দূরত্ব এখানে বলে দিয়েছে সেটা হচ্ছে যে পুরো যাতায়াত পথ হচ্ছে কত 20 মাইল। তাহলে ডিস্টেন্স আমার কী হচ্ছে 20 মাইল মানে কি 10 যাচ্ছে আর 10 ফিরে আসে, পুরো যাতায়াত পুরোটা মিলে হচ্ছে কত না 20 মাইল। তাহলে টোটাল ডিস্টেন্স হচ্ছে কত 20 মাইল। আর টাইম কত লাগবে না এখানে বলছে যাওয়ার সময় হেঁটে গেছে, তাহলে যাওয়ার সময় যদি হেঁটে যায় তাহলে হেঁটে যেতে গেলে কত সময় লাগবে না 3 ঘন্টা সময় লাগবে। আর ফেরার সময় কি করেছে না ঘোড়ায় করে ফিরেছে, এটা হেঁটে গেছে আর এটা কি করেছে না ঘোড়ায় করে ফিরেছে, তাহলে ঘোড়ায় করে ফিরতে গেলে কত সময় লাগবে না 2 ঘন্টা সময় লেগেছে। তাহলে টোটাল টাইম কত লেগেছে 3 আর 2 5, তাহলে 20 ডিভাইডেড বাই 5, তাহলে সেক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে যাবে না 4 ঘন্টা 4 মাইল। ঠিক আছে, এটা কত হবে না 4 মাইল প্রতি ঘন্টা। ঠিক আছে, 4 মাইল প্রতি ঘন্টা, এটাই হচ্ছে আমাদের উত্তর। গড় গতিবেগ যেটা জানতে চেয়েছিল সেটা যেহেতু এক্ষেত্রে ডিস্টেন্স কত না ডিস্টেন্স বলে দিয়েছে, টোটাল যাতায়াত হচ্ছে কত 20 মাইল এবং সময় কত লেগেছে না যাওয়ার সময় যদি হেঁটে যায় তাহলে 3 ঘন্টা আর ফিরছে ঘোড়ায় করে তাহলে লাগবে কত 2 ঘন্টা, 3 আর 2 5 ঘন্টা, তাহলে সেক্ষেত্রে 20কে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে সেক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে যাবে না 4 মাইল প্রতি ঘন্টা। তো এই ধরনের অঙ্ক বা এই ধরনের অঙ্কের ক্ষেত্রে ট্রেন্ড যেটা দেখা যাচ্ছে এই টাইপেরই অঙ্ক আসবে। সুতরাং অঙ্ক এলে আমরা সরাসরি কিভাবে করব সেই পদ্ধতি আমাদের জানা থাকলে তাহলে সেক্ষেত্রে আর অঙ্ক করতে আমাদের সময় বেশি লাগবে না, সরাসরি আমাদের সঠিক উত্তরটা বেরিয়ে আসবে। তো তোমরা এই ধরনের অঙ্ক তোমরা প্র্যাকটিস করো এবং এই টাইপেই তোমরা প্র্যাকটিস করো, তাহলে সেক্ষেত্রে কম সময়ে তোমরা কিন্তু এই অঙ্কগুলো সলভ করতে পারবে। এবারের অঙ্ক দেখো, অসাধু ব্যবসায় সংক্রান্ত যে সমস্ত অঙ্কগুলো থাকে তার মধ্যে এই একটা অঙ্কটা প্রথমে দেখে নিই। বলছে এক অসাধু দোকানদার 45 টাকা প্রতি কেজি দরে চিনি বিক্রি করে, চিনির ক্রয় মূল্য 40 টাকা প্রতি কেজি, এরপরও সে প্রতি কেজিতে 100 গ্রাম চিনি কম দেয়, দোকানদারের লাভের হার কত? তো লাভের হার বলতে কি মানে শতকরা সে কত লাভ করছে সেটা আমাকে জানতে চেয়েছে। তো এই ধরনের অঙ্ক এটাও গত বছরে আসা সেই যে অঙ্কগুলো দেখালাম আগে 4টে অঙ্ক বা এই অঙ্ক সবগুলোই 2023-এর এসএসসি এমটিএসে আসা অঙ্ক। সুতরাং অঙ্কের যে ট্রেন্ড এই ধরনের অঙ্ক আসার সম্ভাবনা এই 2024 সালে বা 2025 সালে, সুতরাং এই ধরনের অঙ্ক আমরা অবশ্যই প্র্যাকটিস করব। এই অসাধু ব্যবসায়ের অঙ্ক এর আগের যে ভিডিও আমি তোমাদেরকে দেখিয়েছি প্রত্যেকটা টাইপের ক্ষেত্রে দেখি 4টে না 5টা টাইপে দেখিয়েছি, তো যারা ভিডিওটা দেখেছো তারা তো জানবেই, আর যারা ভিডিওটা দেখোনি তারা ভিডিওটা অবশ্যই দেখে নিও, তাহলে এই অসাধু ব্যবসায় সংক্রান্ত যে সমস্ত অঙ্কগুলো থাকে সেগুলো তোমাদের ক্ষেত্রে আর কোনো অসুবিধা হবে না। তো এখানে অঙ্কের ক্ষেত্রে দিয়েছে সেই অঙ্ক আমরা কিভাবে করেছিলাম, তো যারা দেখোনি তাদের জন্য আর যারা দেখেছো তাদের জন্য আরেকবার রিভিশন।
তো সিপি এবং এসপি মানে এক্ষেত্রে এই ধরনের যখন অসাধু ব্যবসার অঙ্ক থাকবে সেক্ষেত্রে আমরা কি করব না কস্ট প্রাইস এবং সেল প্রাইস এই দুটোর ক্ষেত্রে আমরা রেশিও করব এবং রেশিও থেকে লাভ বা ক্ষতি বা যে পার্সেন্টেজ সেটা আমরা খুব সহজে বের করতে পারবো। যেমন এই অঙ্কের ক্ষেত্রে যেটা এসেছিলো এসএসসি এমটিএসে সেটা কি না কস্ট প্রাইস ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য কীভাবে হবে না প্রথমে বলছে যে চিনি কি করেছে না 45 টাকা প্রতি কেজিতে বিক্রি করেছে, তার মানে বিক্রয় মূল্য হচ্ছে কত না 45 টাকা, কিন্তু ঠিক তার পরের লাইনে বলছে যে চিনির ক্রয় মূল্য কত না 40 টাকা। তার মানে এক্ষেত্রে দেখো যে চিনির যে ক্রয় মূল্য বা সিপি সেটা হচ্ছে 40 টাকা আর বিক্রয় মূল্য হচ্ছে কত 45 টাকা, ঠিক আছে। এবার বলছে এর পরেও তার মানে কি এখানে সে লাভ করছে 40 টাকা জিনিসটা কত টাকায় বিক্রি করছে না 45 টাকায় বিক্রি করছে। এর পরেও বলছে সেটা হচ্ছে কি যে এরপরেও সে প্রতি কেজিতে 100 গ্রাম চিনি কম দেয়। প্রতি কেজিতে মানে কি 1 কেজি মানে কত না 1000 গ্রাম, তো 1000 গ্রাম তার মানে বিক্রি করছে কত না লোককে বলছে যে আমি তোমাকে 1 কেজি বা 1000 গ্রাম দিলাম, আসলে কিন্তু সে 1000 গ্রাম দিল না, সে কত দিল না 900 গ্রাম দিল। তার কারণ কি 100 গ্রাম সে কিন্তু কম দিচ্ছে। অসাধু ব্যবসায়ী দিচ্ছে দেখাচ্ছে যে আমি তোমাকে 1 কিলোই দিচ্ছি 1000 গ্রাম দিচ্ছি, কিন্তু আসলে সে কী করছে দিচ্ছে কত বিক্রি করছে কত না 900 গ্রাম বিক্রি করছে। তাহলে এটা হচ্ছে আর আগের ক্ষেত্রে যেটা বলেছে সেটা সরাসরি বলেছে যে 40 টাকার যে চিনিটা কী করছে প্রতি কেজি চিনি সেটা 45 টাকায় বিক্রি করছে, এখানে তো লাভ করছে প্রতি কেজিতে 5 টাকা, আর ওজনে কি করছে না 1000 গ্রামের পরিবর্তে 100 গ্রাম কম দিচ্ছে, তার মানে 1000 মাইনাস 100 তো দিচ্ছে কত না 900 গ্রাম দিচ্ছে। এই দুটোকে আমরা সলভ করে ফেলবো, তাহলে সেক্ষেত্রে আমাদের হয়ে যাবে। এখানে দেখো কটা শূন্য 1 2 3 তিনটে শূন্য, এখানে তিনটে শূন্য আমি কাটলাম, এখানে 9 দিয়ে কাটছি 9 5 45, ঠিক আছে। তার মানে এক্ষেত্রে কত হচ্ছে যে কস্ট প্রাইস বা ক্রয় মূল্য যদি 4 টাকা হয় তাহলে সেক্ষেত্রে বিক্রয় মূল্য কত হবে, এটা 4 টাকা হলে এটা কত হবে না 5 টাকা হবে। লাভ কত হচ্ছে 4 টাকার জায়গায় 5 টাকা, 4 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 5 টাকা, তার মানে লাভই হচ্ছে। কত লাভ হচ্ছে না সির্ফ 1 টাকা লাভ হচ্ছে। এই যে 1 টাকা লাভ কার উপরে না লাভ সবসময় ক্রয় মূল্যের উপরে, তার মানে 1 টাকা যে লাভ করছে সেটা কার উপরে 4 টাকার উপরে করছে। 4 টাকা যখন ক্রয় মূল্য তাহলে শতকরা কত হবে 100 দিয়ে আমরা গুণ করব, তো সেক্ষেত্রে কত হবে না 25 4 100, তার মানে এক্ষেত্রে লাভের হার কত না 25%। তাহলে অঙ্ক দেখো খুব সহজভাবে, যারা এই অসাধু ব্যবসায়ের অঙ্ক দেখোনি ভিডিও তারা অবশ্যই দেখে নিও, আমার এর আগের একটা ভিডিওতে দেওয়া আছে। তো এই অঙ্কের ক্ষেত্রে গত বছর যেটা এসএসসি এমটিএসে আসা অঙ্ক ঠিক একই রকমভাবে 40 টাকা চিনি 45 টাকা বিক্রি করছে এবং ওজনে কি করছে না 1 কিলোর পরিবর্তে 100 গ্রাম কম দিচ্ছে, তাহলে 1 কিলো মানে 1000 গ্রাম, 100 গ্রাম কম দিচ্ছে মানে 1000 মাইনাস 100 তো দিচ্ছে কত না 900 গ্রাম। তার কাছে কিন্তু এটাই হচ্ছে কস্ট প্রাইস, সে 900 গ্রাম কিন্তু আসলে দিচ্ছে, কিন্তু যাকে বিক্রি করছে তাকে দেখাচ্ছে আমি তোমাকে 1000 গ্রাম দিচ্ছি বা 1 কিলো দিচ্ছি, সুতরাং এখানে লাভ করছে। আর আগের ক্ষেত্রে দামে তো লাভ করছে প্রতি কেজিতে 5 টাকা করে লাভ করছে। তাহলে দুটোর ক্ষেত্রে আমরা কস্ট প্রাইস যেটা রয়েছে সেই কস্ট প্রাইস এবং এখানে কি আছে না সেল প্রাইস, দুটোর ক্ষেত্রে আমরা অনুপাত বা রেশিও বের করলাম। 4 টাকা যখন কস্ট প্রাইস তখন হচ্ছে বিক্রয় মূল্য হচ্ছে বা সিএসপি কত 5 টাকা, 1 টাকার লাভ কার উপরে 4 টাকার উপরে, তাহলে 100 টাকার উপরে বা শতকরা লাভ কত হবে তো ইন্টু 100, তো এক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে গেল না 25%। তো আজকে যে 5টা টাইপ করালাম, 5টা টাইপ এই এসএসসি এমটিএসে আসা এই ট্রেন্ড বা এই ধরনের অঙ্ক এবছরও আসার সম্ভাবনা আছে, সুতরাং এই ধরনের অঙ্ক নিয়ে প্র্যাকটিস করো এবং যে টাইপ তোমাদের বা যে পদ্ধতিতে তোমাদের দেখালাম এই পদ্ধতিতে তোমরা যদি করো তাহলে কিন্তু কম সময়ের মধ্যে এই ধরনের অঙ্কগুলো তোমরা খুব অনায়াসে কিন্তু সঠিক উত্তর বের করতে পারবে। তো আজকের ক্লাস এখানে শেষ করছি। আজকের ক্লাস কেমন হলো তোমরা কমেন্ট করে জানিও, ভালো হলে তোমরা লাইক করো, আর যারা নতুন দেখছো তারা এই ধরনের ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। তাহলে আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ক্লাসে।